এখানে আপনাদের সাথে আগে যে আলোচনা হয়েছিল, এই আলোচনাগুলা কিছু কিছু আলোচনা আমি নতুন করে আবারও করতেছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হচ্ছে, এই একটা ক্যানভাস, এটা সাইজ হচ্ছে 12 বাই 12, অর্থাৎ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখন এই ক্যানভাসে যদি আমি আপনার ধরেন অনেক বড় করে একটা কম্পোজিশন করলাম, কম্পোজিশন করার পরে এটাকে আমি পেন্টিং করলাম, তখন আপনার এই ক্যানভাসের জন্য এই পেন্টিংটা মানানসই না। এটা এই ক্যানভাসে এই পেন্টিংটা যায় না। আর যখন আপনি ক্যানভাসটা হচ্ছে 12 12, আপনি হচ্ছে ক্যানভাসটার সাইজ অনুযায়ী আপনি যখন একটা পেন্টিং করবেন খুব ছোট করে, অর্থাৎ ক্যানভাসের সাথে যায় এরকম একটা আপনি কম্পোজিশন করবেন এবং এটাকে পেন্টিং করবেন, তখন হচ্ছে আপনার ক্যানভাসটা দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। যেমন ধরেন আমি এখানে একটা কম্পোজিশন করব, উদাহরণস্বরূপ। কম্পোজিশন করার আগে আমাকে যে মানে ম্যাপটা নিতে হবে, সেটা হচ্ছে ক্যানভাসের চতুর্পাশে আমি একই জায়গা খালি রাখবো, কিন্তু উপরের দিকে আমার বেশি খালি থাকবে, 3 দিকে আমার একই জায়গা খালি থাকবে। অর্থাৎ আমি এই দিকে যতটুকু জায়গা রাখবো, ঠিক এতটুকু জায়গা আমি এদিকেও খালি রাখবো, এবং এতটুকু জায়গা আমি নিচেও খালি রাখবো। আমি চাইলে নিচে আরো বেশি রাখতে পারি, কোনো সমস্যা নাই, তবে আমি উপরে অনেক বেশি জায়গা খালি রাখবো। তো এই জন্য নিচে হচ্ছে এখানে যতটুকু জায়গা আমি খালি রাখছি, ঠিক এর চেয়ে আমি কিছুটা জায়গা কম খালি রাখলাম নিচে, কম্পোজিশন সুন্দর হওয়ার কারণে, সুন্দর হওয়ার জন্য, সুন্দরভাবে করার জন্য। বাস। এখন দেখেন আমি কতটুকু জায়গা খালি রাখছি। এখানে পুরোপুরি 1 ইঞ্চিও হবে না, একটু কম হবে, যাই হোক। এখন ক্লাসের শুরুতে আমি আপনাদের কিছু সাথী ভাই ওইখানে আমাকে অনেক প্রশ্ন করেছিলেন, কিন্তু আমি উত্তর দিতে পারি নাই। আসলে কি বলবো, বাড়িতে গেছি, এরপরে আপনার বিভিন্ন কাজে থাকলে হচ্ছে সব কথা মেসেজে বলা যায় না। এখন আপনারা মৌখিক বলেন তো, কার কি সমস্যা, ক্যানভাসে কাজ করার অভিজ্ঞতা কার কিরকম হইলো, কোন কোন বিষয়ে কার সমস্যা, একজন একজন করে বলেন, তারপর আমি দেখাচ্ছি। মাইনুদ্দিন ভাই বলেন। বুঝি না। তোমার শেডিউলটা আপনারা কি, ঠিক মতো দিতে পারি না। আচ্ছা, শ্যাডো দিতে পারেন না ঠিক মতো আপনি? শুধু শ্যাডো সমস্যা, আর কার কি জি। সমস্যা বলেন। আর কেননা, রংটাও এখনো রঙের ক্লাস তো এখনো মাত্র একটা গেছে। তো রং তো মানে ঠিক মতো এই কোনটা কোন জায়গায় ব্যবহার করুম ওইটা এখনো ঠিক মতো আসতেছে না। আচ্ছা, আর আমি এইচএম ফেলতো রং মিশ্রণ করতে পারি না, দুইটা কালার একসাথে স্মুথলি মিশ্রণ করতে পারি না, আর শেডও দিতে আচ্ছা, পারি না। কোন কালার মিলবে এটাও একটা ধারণা করতে পারি না। বুঝতে পারছি। আসলে কালার মিসিং এর একটা, কালার মিসিং এর যে বিষয়টা, কালার মিসিং এর বিষয়টা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে। আর শেড, শেড দেওয়ার যে বিষয়টা, আমি মূলত মাহবুব মুর্শিদ স্যারের কাছে রঙের ক্লাস করেছিলাম আপনার শেড শিখার জন্য। মানে
স্যার কিভাবে শেড দেয়, শেডের কি সিস্টেম। তো রঙের কাজ আমরা আগে থেকেই করতাম মোটামুটি টুকটাক। তারপর স্যারের কাছে মানে যাওয়ার উদ্দেশ্য এটা একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে স্যারের একটা সার্টিফিকেট থাকলে আমি বিভিন্ন এক্সিবিশন, বিভিন্ন প্রতিযোগিতা, হ্যাঁ, দেশের বাইরে বা দেশে সব জায়গায় আমি অংশগ্রহণ করতে পারবো সহজে। এটা একটা বিষয় ছিল। তো এখন আপনার শেডের যে বিষয়টা, এটা আমি আজকে আবারও দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নাই। এবং কালার মিশ্রণের যে বিষয়টা, এটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে। আমি আপনাদেরকে গত ক্লাসে একটা কথা বলি নাই, আমি আজকে এই কথাটা বলতেছি। আপনারা যদি কাজ করতে চান এবং কাজ নিয়ে এগিয়ে যেতে চান, ক্যালিগ্রাফি নিয়ে আপনারা কাজ করবেন। ক্যালিগ্রাফি নিয়ে কাজ করার মাধ্যমে আপনাদের নিজের শখ আহ্লাদ হোক বা জীবিকা উপার্জন হোক, যেটাই হোক আপনারা নিবেন। তো আপনারা যদি ক্যালিগ্রাফি নিয়ে আগাইতে চান, তাহলে অবশ্যই আপনার একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি আমার মতো 5টা 10টা কালার, 3টা 4টা কালার, 2 3টা কালার ক্যানভাসে মিক্স করতে পারবেন না। এখন আপনাকে কি করতে হবে, কি করলে আপনি আমার মতো 3 4টা কালার, 2 3টা কালার মিক্স করা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। এটার জন্য আপনার করণীয় কি? আর একটা অনলাইন ক্লাসের মাধ্যমে এটা সম্ভব না। একটা অনলাইন ক্লাস করার পরে এটা কখনো সম্ভব না। পাশাপাশি আপনি 2টা ক্লাস করলেও যেটা পারবেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে নিজের চেষ্টা এবং মেহনতের উপর আপনি কতটুকু মেহনত করতে পারলেন এবং কতটুকু আপনি চেষ্টা করতে পারলেন, এটা হচ্ছে মূল বিষয়। এখন ক্যানভাসে আমরা যখন কাজ করি, যখন আমরা স্যারের কাছে যে আপনার রঙের কাজ শিখলাম মোটামুটি, তখন স্যার আমাদেরকে একটা কথা বলছিলেন যে তোমরা হচ্ছে কাজের জন্য নিজেরা থিম তৈরি করবা। কিভাবে থিম তৈরি করবা? তুমি 10টা ক্যানভাস, মিনিমাম 10টা ক্যানভাস তুমি এক কালারে করবা। মিনিমাম 10টা ক্যানভাস, মিনিমাম 10টা ক্যানভাস মানে আপনার ক্যানভাস ছোট হোক বড় হোক, এটা কোনো বিষয় না। কিন্তু আপনি এক কালারে ক্যানভাস তৈরি করতে পারাটা আপনার অনেক বড় একটা যোগ্যতা, এবং এখান থেকে আপনার অভিজ্ঞতা তৈরি হবে। আপনি এক কালারে একটা ক্যানভাস তৈরি করবেন, 2 3টা কালার আপনি নিবেন না। তো এক কালারে আপনি ক্যানভাস কেমনে তৈরি করবেন? এখন আপনার অনেকে প্রশ্ন করতে পারেন, শুধু নীল কালার দিয়ে রাখবো ক্যানভাসে? হ্যাঁ, দিতে পারেন, কোনো সমস্যা নাই, খারাপ লাগবে না। তবে হ্যাঁ, শুধু এক কালারে ক্যানভাস তৈরি করার অর্থ হচ্ছে যে আপনি ক্যানভাসের মূল পয়েন্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে আপনি একটা কালার ইউজ করবেন। কিন্তু এই একটা কালারের সাথে আপনার থাকবে হচ্ছে সাদা এবং কালো। মানে সাদা এবং কালো এই 2টা কালার আপনার ক্যানভাসে লাগবে, মাস্ট বি। কেন লাগবে? এক হচ্ছে কোনো কালার আপনি উঠানামা করতে চাইলে, যে আপনি ধরেন একটা নীল কালার, নীল কালারটাকে আপনি যদি এক কালারে কাজ করতে চান নীল কালারে, তখন দেখা গেছে যে নীল কালারটা এখানে একটু বেশি রাখলেন, হ্যাঁ, আবার মাঝখানে বেশি রাখলেন, এখানে একটু লাইট রাখতে চাচ্ছেন নীল কালারটা। তো নীল কালারটা যদি আপনি লাইট রাখতে চান, তখন কি আপনি লাইট কালারটা কিনে আনবেন? না, আপনি হচ্ছে সাদা কালার দিয়া ওই নীলের সাথে মিক্সড করে এখানে মাইরা দিবেন, এই কালারটা লাইট হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন এই নীল কালারটাকে এখানে অরিজিনাল যে ডিপ কালারটা আছে এটা থেকে আরো বেশি ডিপ করতে, গাঢ় করতে। গত ক্যানভাসেও আমি এটা বুঝাইছিলাম। হ্যাঁ, তখন গিয়ে হচ্ছে আপনি ওই নীল কালারের সাথে কালো কালারটা ইউজ করবেন। তখন আপনি এই নীল কালারের সাথে আপনি হচ্ছে আহ, কালোটাকে হালকা করে মিশাবেন। হালকা করে মিশায়া আপনি হচ্ছে এদিক দিয়ে ইউজ করবেন। অথবা আপনার, এটা তো আমাদের জন্য এটা আপনি পারবেন না, কিন্তু ক্যানভাসে ডাইরেক্ট কখনো কালো রং ইউজ করবেন না। যদি কোনো রংকে আপনি ডার্ক করতে চান বা কালো কালার ইউজ করতে চান, তখন সেই জায়গায় অন্য একটা কালার আগে ব্যবহার করবেন। যেমন ধরেন
আপনি নীল কালারটা আগে ব্যবহার করলেন খুব ভালোভাবে, করার পরে নীল কালারটাকে ডার্ক করবেন। তখন গিয়ে হচ্ছে আপনি হালকা একটু কালো কালারকে নিয়ে এটাকে ক্যানভাসে বাহিরে তোয়ালিয়াতে অথবা আপনার আহ, কি বলে ওই প্লেটের মধ্যে ঘষা, তারপরে হচ্ছে আপনি নীল কালারের উপরে দিতে ঘষা দিবেন, দেখবেন নীল কালারটা ডার্ক হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত এক কালারের ক্যালিগ্রাফি, অর্থাৎ আপনি নীল একটা কালার দিয়েই পুরো ক্যালিগ্রাফিটা করে ফেললেন। অথবা দেখেন লাল কালার, আপনি লাল কালার দিয়ে ক্যালিগ্রাফি করতে চান, লাল কালারটা একটা কালার, একটা কালার দিয়ে যদি আপনি ক্যালিগ্রাফি করতে চান তাহলে লাল কালারটাও দিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই লাল কালারটাকে আপনি কোনো জায়গায় লাইট, কোনো জায়গায় ডিপ, কোনো জায়গায় মানে মিডিয়াম যে কালারটা আছে সেটা রাখলেন। হ্যাঁ, আবার আর একটা বিষয় খেয়াল করলে দেখবেন, আপনি যখন কম্পোজিশনটা এখানে করলেন, কম্পোজিশনটা করার পরে যখন আপনি কম্পোজিশনের চতুর্পাশ দিয়া কালো কালারের শেড দিবেন, তখন কি অটোমেটিক কিন্তু এখানে কালো কালারটা হালকা করে পড়ে গেছে। তো ক্যানভাসের মধ্যে বাকি যে অংশগুলো আছে ওই অংশে আপনি হালকা হালকা কালার মিশালেই পারেন। এখন এই বিষয়গুলা আপনাকে গভীরভাবে মনোযোগী হয়ে বুঝতে হবে। আমি যতই বলি, আপনি, আমি বলবো, আমার বলা দায়িত্ব, বলাটা আমার কর্তব্য এবং দায়িত্ব, এটা আমি বলবো। আজকে আমাদের 17 নম্বর ক্লাস চলতেছে অথবা 18 নম্বর ক্লাস, রঙের ক্লাস সহ আজকে আমাদের 17 বা 18 নম্বর ক্লাস চলতেছে। তো এই পর্যন্ত যে ক্লাসগুলো হইলো, এখান থেকে আপনি কম্পোজিশন কতটুকু নিতে পারছেন, কতটুকু করতে পারছেন, মুরাক্কাব বা হরফ, এটা আপনি ভালো জানেন। আপনার মেহনত, আপনার চেষ্টা, আপনার, হ্যাঁ, আপনি কতটুকু মেহনত করতে পারছেন এটা আপনাকে এই মানে চেষ্টাই বলে দিচ্ছে, বা আপনার মেহনতে বলে দিবে আপনি কতটুকু আগাইতে পারছেন। এখন আপনি রং নিয়ে আগাবেন, রং কিভাবে করবেন। ক্যানভাসের মধ্যে অনেক ছাত্র এরকম আছে যে হুজুর মানে ক্লাসে আইসা, অফলাইন ক্লাসে আইসা বলে কি যে আপনার এই পেন্টিংটার মতো আমাকে করে দেন। আরে বাবা, এই আমার এই পেন্টিংটা কি আমি একদিন দুদিনে করেছি? এই পেন্টিংটা কি আপনার এক দুদিনের ফল নাকি? আমি বহুবার কাজ করতে করতে আমার যায় এই পেন্টিংটাকে আমি দাঁড় করাইছি, এবং অনেক কাজ করার পরে একটা পেন্টিং আমি নতুন রূপে আমি দাঁড় করাইতে পারছি। তো এটা আমার অনেক দিনের সাধনা। কিন্তু আপনি নতুন একজন স্টুডেন্ট আইসাই আপনি আমাকে বলতেছেন যে আপনার এই পেন্টিং এর মতোই আমাকে একটা পেন্টিং করে দেখান বা করে দিন। তো আপনি তো মনে করেন একজন বিগিনার স্টুডেন্ট, বেসিক মাত্র আপনি শুরু করতেছেন ক্যালিগ্রাফি। এখন আপনি হচ্ছেন বাচ্চা মানুষ। হ্যাঁ, দুনিয়াতে জন্ম নেওয়ার পরে যখন আপনি ভাত খাইতে শিখছেন, তখন আপনাকে আপনার আম্মা কি করেছে, খিচুড়িটাই দেখা হয়েছে, সবজি দিয়া লাউ দিয়া সহজ সহজ খাবার আপনাকে খাওয়াইছি। প্রথমে আপনাকে গরুর হাড্ডি খাইতে দেয় না, খাসির হাড্ডি আপনাকে খাইতে দেয় না, খাসির গুস্ত দেয় না খাইতে, কঠিন কোনো সবজি করলা আপনাকে খাইতে দেয় না। তো এই যে বিষয়গুলা, এগুলা কেন দেয় নাই? কারণ এগুলো খাইলে আপনার জন্য আপনার অমঙ্গল হইতে পারে, খারাপ হইতে পারে, পেট খারাপ করতে পারে বা আপনার সমস্যা হইতে পারে, এই জন্য দেয়। কারণ আপনি এগুলো খাওয়ার এখন উপযুক্ত হন নাই। এগুলা খাওয়ার উপযুক্ত হবেন আরো কিছুদিন পরে, যখন দাঁত উঠবে, ভালোভাবে আপনি চাবাইতে পারবেন, বয়স যখন 5-10 বছর হবে তখন। তো ঠিক তদ্রুপ মানে ক্যালিগ্রাফি অঙ্গনেও আপনারা যখন বিগিনার, আপনারা যখন একদম বেসিক লেভেলের স্টুডেন্ট, তখন আপনাদের উচিত, হ্যাঁ, যে এক কালারের ক্যালিগ্রাফি তৈরি করা, মিনিমাম 10টা ক্যানভাস করা, মিনিমাম 10টা ক্যানভাস। আমি চাইবো আপনারা আরো বেশি করেন। যদি অভিজ্ঞ মানে আপনি যদি অভিজ্ঞতা অর্জন করতে চান, এবং আপনি যদি ক্যালিগ্রাফি নিয়ে আপনার অনেক বড় পিপাসা থাকে, বেশি অতিরিক্ত পিপাসা থাকে, তখন আপনি কি করবেন, আমার নীল কালারের পেন্টিং, শুধু এক কালারের পেন্টিং মনে হয় 9টা বা 11টা ছিল, 10টা না, 10টার বেশিও হইতে পারে। এক কালারের পেন্টিং, নীলকে আমি খুব পছন্দ করি, এবং সবুজ কালারের পেন্টিং, শুধু এক কালারের পেন্টিং আমি করছি মনে হয় 8-9টা। তারপর লালের কিছু পেন্টিং ছিল আমার, শুধু লাল কালার, লালের সাথে কালো এবং হচ্ছে সাদা উঠানামা করছে। এবং আস্তে আস্তে দেখা গেছে যে আপনার নীল কালারের সাথে আমি কিছু কিছু কালার যেগুলো যাই, এই কালার গুলো আমি হালকা পাতলা ইউজ করছি।
এবং লালের সাথে কিছু কিছু কালার যেগুলো যায় এগুলো ইউজ করছি, সবুজের সাথেও কিছু কিছু কালার যেগুলো যায় ওগুলা ইউজ করার পরে দেখা গেছে যে পেন্টিং গুলা মূলত সবুজ দিয়ে তৈরি, সবুজ কালার দিয়ে তৈরি, নীল কালার দিয়ে তৈরি, লাল কালার দিয়ে তৈরি। এবং দুই একটা পেন্টিং এরকম ছিল যেগুলো হচ্ছে বানছি না ব্রাউন কালারের পেন্টিং, হলুদের সাথে ব্রাউন কালারের খুব একটা মিল থাকে, তো ওই কালার দিয়ে পেন্টিং গুলো করা হয়। যাই হোক, আপনাদের উদ্দেশ্য কথা একটাই, যে আপনারা যদি ক্যালিগ্রাফি নিয়ে সামনে আগাইতে চান তাহলে অবশ্যই কিছু ক্যানভাস, বাই ক্যানভাসের তো আহামরি কোনো দাম না, রং মনে করেন দাম, ঠিক আছে, বাকি সাধ্য অনুযায়ী নেওয়ার চেষ্টা করেন এবং কাজ করার চেষ্টা করেন। যদি আগাইতে চান তাহলে সাধ্য অনুযায়ী কিছু টাকা খরচ করেন। আপনি একটা কথা মনে রাখবেন, আপনার পকেটে আজকে 500 টাকা আছে, একদম কথাটা অন্তরে, মানে দিলের কানে শুনবেন, অন্তর দিয়ে শুনবেন, শুনে একদম হৃদয় ভিতরে গাইতে রাখবেন। আপনার পকেটে আজকে 500 টাকা আছে, যদি আপনি এই পকেটে এই 500 টাকা যদি আপনি খরচ করেন, আগামীকালকে আপনার পকেটে 1000 টাকা ঢুকবে। আর যদি আপনি এই 500 টাকা আপনি পকেটে আনাম রেখে দেন, তাহলে পরের দিন দেখবেন আগামীকালকে আপনার পকেটে 300 টাকা আছে, 200 টাকা খরচ হয়ে গেছে। এরপর দিন দেখবেন আপনার পকেটে 1 টাকাও নাই। কিন্তু আপনি যদি এই 500 টাকাকে আপনার খরচ করেন টাকা ইনকামের জন্য, অথবা আপনি কোনো কিছু করার জন্য, কোনো কিছু আপনি ইনভেস্ট করেন, তাহলে এই 500 টাকা আপনাকে 1000 টাকা পকেটে আনতে সহযোগিতা করবে। আর যদি আপনি ইনভেস্ট না করেন তাহলে আপনার কিছুই আসবে না। তো এই বিষয়টা একদম ভিতর থেকে চিন্তা করে দেখবেন আমি কথাটা মানে আপনার সঠিক বললাম কিনা। তো সব ক্ষেত্রে এরকম, আমি হচ্ছে শুধু আমি উদাহরণ না, ক্যালিগ্রাফি অঙ্গনে যত বড় বড় আর্টিস্ট আছে, আমি তো ক্ষুদ্র মানুষ, অনেক বড় বড় আর্টিস্ট আছে আলহামদুলিল্লাহ, যারা বড় বড় আর্টিস্ট এদেরকে জিজ্ঞেস করে দেখি যে আপনি যে কাজ করেন আপনার রং, ক্যানভাস বা তুলি এগুলা কি পরিমাণ আছে, তখন দেখেন এরকম স্টুডেন্ট, এরকম সাথী ভাইও আছে, ক্যালিগ্রাফারও আছে যাদের লাখখানেক টাকার জিনিসই আছে, 50-60 হাজার টাকার জিনিসই আছে। কেন আছে? শুধু তারা হচ্ছে সফলতা অর্জন করার জন্য এগুলাকে আপনার টুকটাক টুকটাক কেনাকাটা করতে করতে আস্তে আস্তে অনেক কেনাকাটা করে ফেলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে আমার কথা চিন্তা করেন, আমি আপনাদের কমিউনিটি ক্লাবে যখন ক্লাস করাই, প্রথম যখন ক্লাস করাই তখন আমি এই লাইটটা কিনি, এখানে একটা লাইট আছে, এই লাইটটা আমি কিনেছিলাম মনে হয় 900 টাকা দিয়ে। তারপরে আমি চিন্তা করলাম, না এই লাইটের আলোতে মূলত আমার মোবাইলের সমস্যা ছিল, তখন আমি গত বছর একটা রিং লাইট যাই কিনলাম 2200 টাকা দিয়ে। এখন আমি ওইটাকে আপডেট করে আবার একটা স্ট্যান্ড কিনলাম, দুইটা স্ট্যান্ড কিনছিলাম, প্রথমে একটা স্ট্যান্ড কিনছি ওইটা নষ্ট হয়ে গেছে, এখন আমি আবার একটা স্ট্যান্ড কিনলাম। এই স্ট্যান্ডটা খুবই ভালো আলহামদুলিল্লাহ, যেটা দিয়ে এখন ক্লাস করাচ্ছি, এটা দিয়ে ক্যানভাসের রং টং সবকিছু দেখানো যায়। তো এই স্ট্যান্ড আবার কিনলাম। এরপরে শুধু এইগুলো না, আরো অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ। এখন মনে করেন শুধু আমি যে এরকম না, প্রত্যেকটা মানুষই তার নিজের যে কাজ সে করতে চায়, ওই কাজে যদি সে অগ্রসর অগ্রসর হইতে চায়, তাহলে সেই কাজের সহায়ক যে বিষয়গুলো আছে এগুলোকে সংগ্রহ করবে, সংগ্রহ করে রাখবে, তাহলে তার অগ্রসর হওয়াটা দ্রুত এবং সহজ হয়ে যাবে। আর আপনি যদি এখানে বইসা বইসা বলেন আরে এগুলা কবে কিনবো, কবে কি হইব না হইব, চিন্তা করলে কিছুই হবে, বাকি আপনাকে চেষ্টা করতে হবে। যাই হোক, তো এখন কম্পোজিশনে আসি। আমি যে ম্যাপটা দিলাম এই ম্যাপের ভিতরে আপনার কম্পোজিশন হবে, আমি কি কম্পোজিশন করবো দেখেন।
ধরবো না, শুয়ে গেছে। বলুন তুই ধর। এইটা এটার মাঝে সংযুক্ত ছিল। আওয়াজ করে কে? এই যে দেখো, কারা? এটা দুটো না, এটা আমার সামনে। আল্লাহ, কে আওয়াজ করে ভাই? এখানে কে ঢুকছেন ভাই, কথা বলতেছেন? আনমিউট হয়ে গেছে কেউ একজন মনে হচ্ছে।
এখানে কম্পোজিশন বলতে আপনাদেরকে শুধু খালি বোঝানোর জন্য 3টা হরফ লিখেছি, আলিফ, জিম, ফা। আমি জিমের নকশাটা এখানে দিয়ে দিলাম, ফা এর নকশাটা এখানে দিয়ে দিই, আর জিমের নকশাটা এখানে দিয়ে দিই। ব্যাস, দেখেন এই একটা ক্যানভাসে আপনার কম্পোজিশন করতে হলে আপনাকে এই থিম অনুযায়ী কম্পোজিশন করতে হবে। এখান থেকে দেখেন এই পাশে জায়গা আছে এতটুকু, আবার এই পাশে জায়গা আছে এতটুকু, কিঞ্চিত একটু বেশি, কোনো সমস্যা নেই। আপনার হালকা পাতলা এগুলো মানে ধর্তব্য না। আর এই পাশে জায়গা আছে দেখেন এতটুকু, মানে এটা হচ্ছে মূল কম্পোজিশনে, এটা অতিরিক্ত। তো দেখেন 1 ইঞ্চি বেশি আছে এই পাশে, আর এই পাশে 1 ইঞ্চি কম। আর উপর দিক দিয়ে যদি আপনি খেয়াল করেন তাহলে অনেকটা বেশি আছে। তার মানে কম্পোজিশনের উপর দিকে ক্যানভাসের উপর সাইডে আপনার জায়গাটা একটু বেশি থাকবে, কোনো সমস্যা নাই। দুই পাশে সমান থাকার চেষ্টা করবেন, দুই পাশে সমান থাকবে, আর নিচে আর একটু কম থাকবে। অথবা যদি আপনি এই পাশে কম্পোজিশন, আমি কথাগুলো আগে বলছিলাম, যদি আপনি এই পাশে কম্পোজিশনটা করে ফেলেন, এই কম্পোজিশনটা এই পাশে করেন, ওইটা যদি আপনি এই পায়ের লেজটাকে এখান থেকে বাইর করে এইভাবে নিতে চান এবং এই জায়গার মধ্যে আপনি কোনো একটা কিছু আঁকতে চান, তখন গিয়ে এটাকে সাইডে নিলেও কোনো সমস্যা নাই। এই কম্পোজিশনটাকে সাইডে আনলেও কোনো সমস্যা নাই। অথবা যদি আপনি এটা করতে পারেন, আমি গতকালকে একটা ক্যালিগ্রাফি করছিলাম দেওয়ালে। তো আমি কম্পোজিশন করার পরে এরকম ভাবে করছি যে আপনার ধরেন এখান থেকে এই পাটা আনার পরে এইভাবে এই হচ্ছে এটা লেয়ার আমি ছেড়ে দিচ্ছি, এই শেষ পাতা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক তদ্রুপ যদি আমি এই ফা অথবা ওয়াও অথবা কোনো একটা হরফে কোনো একটা হরফে মানে পেটটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে কোনো সমস্যা নাই। তখন গিয়ে যদি আমি কম্পোজিশনকে একদম চাপায়ও দিই তাহলেও সুন্দর হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা,
এই হচ্ছে আমি পুরোটাকে মার্ক করে নিলাম। এখন আমি নিজে থেকে সিদ্ধান্ত নিব যে কোন হরফের উপর দিয়ে যাবে, কোন হরফের নিচে দিয়ে যাবে। যেমন ধরেন এটা এখানে উপর দিয়ে চলে গেছে আলিফের, আবার এখানে হচ্ছে আলিফের নিচ দিয়ে চলে আসছে। বাস। এটা আলিফের নিচ দিয়ে এসে এখন উপর দিয়ে যাবে, উপর দিয়ে যাবে, তারপর হচ্ছে নিচ দিয়ে যাবে। বাস, এই হচ্ছে কম্পোজিশন, একদম ফিটিং হয়ে গেছে। এরপরে আপনারা যেটা করবেন, এটা শেষ করার পরে আপনারা এটাকে একদম ভালোভাবে মুছে নেবেন, পেন্সিলের দাগ গুলোকে ভালো করে মুছে নেবেন। আগের কম্পোজিশন আপনাদের সামনে করা হয় নাই, এই জন্য এখন একটা কম্পোজিশন করে আপনাদেরকে দেখানো হলো। আপনারা যারা তৈমুর স্টুডেন্ট আছেন, আপনাদেরকে নিয়ে আমি একটা আউটডোর করতে চাই, আউটডোর ক্যালিগ্রাফি পেইন্টিং। যদি আপনারা সম্মত থাকেন, যদি আপনাদের মনোযোগ থাকে যে সরাসরি একটা পেইন্টিং এর ক্লাস আমার কাছ থেকে নিবেন, তাহলে আমি একটা আউটডোর ক্যালিগ্রাফি পেইন্টিং এর একদিন, যে একদিন আমরা সবাই একসাথে হবো, একদিন একসাথে হবো, একটা পেইন্টিং আমি করবো, আপনারা করবেন একটা একটা। যদি চান তাহলে করা যেতে পারে। আচ্ছা, আজকে এটা কম্পোজিশন করা হইলো, এটার রংটা আমি পরে করবো। আগে আপনাদেরকে আমি একটু শ্যাডো দেখে, শ্যাডোটা কিভাবে করতে হয়। এটা একটা স্ক্রিনশট রাখেন।
এটা হচ্ছে আমাদের গত পেন্টিংটা। এটা কিছু শ্যাডো আমি করেছিলাম পরে। তো এখানে কিছু শ্যাডো আপনাদেরকে করে এখন দেখাবো। হ্যাঁ, তারা একটু ভালো করে দেখেন, আমি খুবই অল্প সময় দেখাবো, কারণ পেট ব্যথা করতেছে আবার। প্রথমে আপনারা হচ্ছে এই যে রংটা নেবেন, রংটার মধ্যে একটু স্প্রে করে হালকা তরল করে নেবেন রংটাকে। যারা মনমাটে রং ইউজ করে তারা এত বেশি তরল করার দরকার নাই। দেখেন এই জায়গাটাকে আমি শ্যাডো দিব কিভাবে। আপনারা এরকম চিকন তুলি নেবেন, নিয়ে এখান থেকে তুলির মধ্যে রং ভরাবেন। ভরানোর পর ঠিক এইভাবে কালো দাগের নিচে প্রথমবার এইভাবে ডাইরেক্ট টান দিবেন। তারপর এটাকে পুরো দমে পানির মধ্যে চুবাইবেন, চুবাইয়া এইখানে শেষ প্রান্ত থেকে একদম কোনো কোনো জায়গায় বেশি কম হবে, কোনো সমস্যা নেই। এই তো হয়ে গেল। মোট কথা হচ্ছে আপনার যে রংটা এখান থেকে বের হবে, হ্যাঁ, এই রংটাকে এক জায়গায় থেমে রাখতে পারবেন না, ঠিক আছে, এই রংটাকে আপনার ছেড়ে দিতে হবে।
একদম শেষ পর্যায়ে এই যে মিশাই দিতে হবে। এই হচ্ছে শ্যাডো। দেখেন, আচ্ছা আপনারা একটু লাইনে দেখেন, আমি আসতেছি। আচ্ছা আমি দেখেন, বাকি আরো একটু জায়গা আপনাদেরকে দেখাই।
জিনিসটা একটু ক্লিয়ার হবে। দেখেন, দেখেন তুলিটা ধরার সাথে সাথে আপনার অটোমেটিক রংটা নিচে চলে আসে। তারপরে এই যে এই রংটাকে মিশাই দিই। তুলি যখন আপনার কথা বলবে, আপনার কথা শুনবে, তখন শেডও আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। এবং শেড দেওয়ার জন্য আপনার এই ক্যানভাসটাকে এভাবে ঘুরাইতে হবে। বা বুঝে আসছে, এইভাবে ঘুরাইতে হবে। এভাবে ঘোরানোর ফলে আপনার এই যে জায়গাটা, এই শেডটা দিতে আমার জন্য সহজ হয়। ক্যালিগ্রাফি অনেক সহজ হইতো যদি শেড না থাকতো। এই শেডও দেওয়ার কারণে ক্যালিগ্রাফিটা অনেক কঠিন। অনেক মানুষ ক্যালিগ্রাফি থেকে মানে পা পিছল চলে যায়, হুইচটকায় হারায় যায়। এই শ্যাডোর বিরক্তি, মানে শ্যাডো দিতে গিয়ে বিরক্তি প্রকাশ করে এবং বলে যে এটা বিরক্তিকর একটা বিষয়। আসলে কিন্তু বিরক্ত হওয়ার কিছু নাই, ধৈর্য নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন।
আমি আশা করব এখন আপনারা ভালোভাবে শেড দিতে পারবেন। শ্যাডোর বিষয়টা অনেকের হল হয়েছে। এখন আপনাদের জন্য শেডটা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। হুম, বাস। আরো আরো একটু দেখাই যাতে বিষয়টা আপনাদের একদম কুটস্থ হয়ে যায়। এই যে দেখেন। বাস, মোটামুটি শ্যাডোর বিষয়ে আপনারা এখন ক্লিয়ার হওয়ার কথা। এরপর যদি কেউ শেড দিতে না পারেন, কষ্ট হয়, বারবার এই ভিডিওটা দেখবেন। ঠিক হ্যাঁ, তাহলে এই পর্যন্তই আমাদের ক্লাস। শুধু এই সেট পর্যন্তই আমাদের ক্লাস আজকে। আগামী ক্লাস ইনশাল্লাহ ওই রঙের
এবং একটা কালারের ক্যালিগ্রাফি পেন্টিং করে দেখানো হবে। শুধু একটা কালার কিভাবে মিক্স করবেন ওটা দেখানো হবে। এরপরে যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই জানাবেন, অবশ্যই বলবেন। হুম, সালমান ভাই রেকর্ডিং অফ করে দেন। সালমান ভাই কি লাইনে আছেন? হুম, আমরা যদি বের হয়ে যাই তাহলে কি রেকর্ড চলে যাবে নাকি ক্লাসটা রেকর্ডিং থাকবে? আছেন আপনারা? ফারহান ভাই, নাইম ভাই, কিছু বলেন। পুরোটা ক্লাস রেকর্ড হলেই ভালো হইব স্যার। জি জি। পুরোটা ক্লাস রেকর্ড হলেই ভালো হইব। আরে ভাই আমি বলতেছি রেকর্ড তো হয়েছে পুরোটা ক্লাস। আমি যদি এখন বের হয়ে যাই তাহলে ক্লাসের রেকর্ডিংটা কি থাকবে নাকি ক্লাসের রেকর্ডিংও চলে যাবে এটা বলতেছি। উনি সালমান ভাই তো ও এখানে নাই দেখা যায়। সালমান ভাই এখানে নাই, আমাকে হোস্ট বানায় দিছে। সালমান ভাইকে কেউ মেসেজ দেন তো, মেসেজ দিয়া বলেন যে ভিডিওটা যাদেরকে দিয়ে দেয়। আচ্ছা, আমি ভিডিও থেকে বের হয়ে যাই।